This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। অনির্বাণের চক্রবুহনে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করবো আজকের চক্রবুহের বিতর্কের কথায় আসবো, কিন্তু সবার আগে রোজকার মতো অভ্যেস মতো আজকের দিনের সেরা 7টা খবর মুহূর্ত আপনাদের জন্য সাতের সেরা। ধর্মশালা নয় ভারত, বিশ্বের সমস্ত উদ্বাস্তুদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। শ্রীলঙ্কার নাগরিকের নাগরিকত্ব আবেদন খারিজের প্রেক্ষিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 140 কোটি ভারতবাসীকে নানা সমস্যার সঙ্গে যুঝতে হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য দরজা খোলা সম্ভব নয়, মন্তব্য সর্বোচ্চ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি কে বিনোদচরণের বেঞ্চে। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে বহিরাগত যোগ, অভিযোগ মুখ্যমন্ত্রীর। হিংসা বর্জিত আন্দোলনের অধিকার সবারই আছে। ফিরহাদ হাকিমের নাটক কটাক্ষ খারিজ করে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরিহারা শিক্ষকদের যে কোনো সাহায্যে প্রস্তুত বলছেন শুভেন্দু। প্রয়োজনে রাষ্ট্রপতির দরবারে নিয়ে যাওয়ারও আশ্বাস বিরোধী দলনেতার। চিকেন স্নেক নিয়ে আইএসআইকে তথ্য পাচার করেছিল পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি রানী। সেবকের কাছে করোনেশন ব্রিজ, ভুটান সীমান্তবর্তী জয়গার ব্লগ শুট, ট্রাভেল ভিডিও। কলকাতা ব্যারাকপুরে বাংলাকে ঘিরে কোনো ষড়যন্ত্রে সামিল ছিল জ্যোতি? উত্তরের খোঁজে গোয়েন্দারা। আরিয়াদহের ত্রাস, জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভাকে। পুকুরের একাংশ বুঝিয়ে অন্যের জায়গায় বেআইনিভাবে অট্টালিকা তৈরির অভিযোগ ওঠে জয়ন্তের বিরুদ্ধে। সেই ছবি প্রথম প্রকাশ্যে আনে টিভি9 বাংলায়। টিটাগড় বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। আবাসনের 4 তলার ঘরে বিস্ফোরণ কিভাবে? এনআইএ তদন্তের দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। বিরোধীদের চক্রান্ত, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলরের। আজ যে কথায় আসবো, উত্তরবঙ্গ সফরে একই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই দুজনের কর্মসূচির মিল নেই। মুখ্যমন্ত্রী গিয়েছেন প্রশাসনিক কাজে, বিজনেস সামিটে, নর্থ বেঙ্গল বিজনেস সামিট। আর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বানারহাটে, অর্থাৎ একেবারে জন বার্লার ঘরের মাঠে গিয়েছেন তিরঙ্গা যাত্রা করতে। এই অপারেশন সিন্দুরের সাফল্যের পর যেভাবে ভারতীয় সেনাকে অভিবাদন জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা করছে বিজেপি, সেভাবেই। ফলে এই যাত্রার মধ্যে নতুনত্ব কিছু নেই, নতুনত্ব স্থান বেছে নেওয়া আর কাল বেছে নেওয়া। কথায় বলে স্থান কাল মাহাত্ম্য। তো স্থানের দিক থেকে উত্তরবঙ্গ একই দিনে, এবং তার মধ্যে আবার বানারহাট, জন বার্লার ঘরের দুয়ারে। আর অন্যদিকে কাল মানে মুখ্যমন্ত্রী যখন উপস্থিত তার নিজের প্রশাসনিক কাজ নিয়ে নর্থ বেঙ্গল বিজনেস সামিট, মানে উত্তরবঙ্গের শিল্পপতি এবং ব্যবসায়ীদের আশ্বস্ত করতে যাওয়া যে সরকার পাশে আছে এবং তাদের সমস্যা শুনে আরেক কদম তাদের সমস্যাগুলো সমাধান করে তাদের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করা। প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী আজকে বানারহাটে যে তিরঙ্গা যাত্রাটা করলেন তার শুরু থেকে শেষ পর্যন্ত উচ্চগ্রামে জাতীয়তাবাদে বাধা। কোনো ক্ষতি নেই, কোনো খারাপ কিছুও নয়, তার কারণ জাতীয়তাবাদ অত্যন্ত গর্ব করার মতো একটা বিষয়। পৃথিবীতে যে কোনো উন্নতিশীল জাতির, যে কোনো উন্নত জাতির সবারই জাতীয়তাবাদ অন্যতম পাথেয়। কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক সেই সময়, ওই যে বললাম স্থান কাল, সেই স্থান এবং সেই কালে ব্যাপারটাকে বেছে নিলেন, যে স্থান এবং যে কালকে নিয়ে যাদের বহুদিনের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার অধীনে নাকি উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এখনও, তার তৃণমূল সরকার, তার ক্যাবিনেট কিন্তু এখনও, এবং তার আজকের এই নর্থ বেঙ্গল বিজনেস সামিট কিন্তু এখনও ওই উন্নয়নের জায়গাটাতেই স্টিক করে আছেন। মানে উন্নয়ন কতটা হয়েছে, কতটা হবে, হওয়ার জন্য তারা কতটা আন্তরিক এটা বোঝানোর জন্য। কিন্তু বিজেপি কি মাঝখান থেকে উন্নয়ন হয়েছে অথবা হয়নি, অনুন্নত উত্তরবঙ্গের ন্যারেটিভ থেকে সরে জাতীয়তাবাদী উত্তরবঙ্গের ন্যারেটিভে এলো? যদি আসে তাহলে তার পিছনে কারণটা কি? 26-এর ভোটের চাবিকাঠি তো বটেই, কিন্তু চাবিটাই বা কি আর কাঠিটাই বা কি? আসবো সে কথায়। তার আগে আজকের এই জোট টক্কর, বলা ভালো উত্তর টক্কর, উত্তরবঙ্গের টক্কর, সেটা যদি এক ঝলকে আপনাদের জন্য তুলে ধরতে চাই
তাহলে এই কথোপকথনগুলো রইল। आपको चाय बागान का कोई मजदूर को हम खतरा नहीं डालेंगे। तुम लोगों ने इतना साल क्या किया और जो करते हैं उसको तुम रुकावट करने के लिए तैयार है। আমরা 54টাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো। আসবে আর যাবে, আয়ারাম গায়ারাম। আমরা শিল্প দেখতে চাই, আলোচনা কি হচ্ছে, উনি চা মুড়ি খাচ্ছেন নাকি শিল্প নিয়ে আন্দোলন করছে, আমরা কি করে জানবো? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 1,75,000 কোটি টাকা পাই, এত সোশ্যাল স্কিম চলছে, টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। অর্থাৎ যে বিজেপি 2019, 2021 এমনকি 2024-এও মানে গত বছর লোকসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গে ভোট চাইতে যেত উন্নয়নের মাপকাঠিতে, সেই বিজেপি কিন্তু এখন উন্নয়ন নয়, মাপকাঠি করছে ভোট পাওয়ার বা ভোট দেওয়ার উত্তরবঙ্গের মানুষের জাতীয়তাবাদকে। শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলছেন হিন্দু আদিবাসী এক কথায় অমুসলিম সবাই, মানে এখানেও মুসলিম ভোট পাবো না বা পাবেন না জেনেই শুভেন্দু অধিকারী বা বিজেপি তাদের মতো করে তাদের স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। কিন্তু উন্নয়নের কথা থেকে তাহলে সরে এলেন কি, অথবা সত্যি সত্যি পুরোপুরি সরে গেলেন কি, কেন, কোনো কারণ আছে? আমার আজকের বিতর্কের বিষয় আপনাদের জন্য। উন্নয়ন নাকি জাতীয়তাবাদ, উত্তরের ভোটের তালা খুলবে কোন চাবিতে? তার কারণ এই তালা তো ঠিক 1 বছরের মাথায় খুলতে হবে। ঠিক 1 বছর আগে খুলেছিল 2024-এ, আবার 26-এ খুলতে হবে বিধানসভার জন্য। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা একে একে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমার ঠিক ডান দিকে রয়েছেন আলী ইমরান রামস, কংগ্রেস নেতা এবং কংগ্রেসের মুখপাত্র। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। অধ্যাপক ঝন্টু বড়াইক রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক এবং সেই জায়গা থেকে সে অধ্যাপনার সূত্রেই রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজকে আমার সঙ্গে। আমি শুরু করি আজকে তন্ময়বাবু আপনার কাছ থেকে। কোথাও কি মনে হচ্ছে যে উন্নয়নের যে ন্যারেটিভ বিজেপি সেট করেছিল আপনাদের জন্য, আপনাদের উত্তর দেওয়ার জন্য, সেই ন্যারেটিভ থেকে বিজেপি নিজেই একটু পিছিয়ে আসছে? আর যদি পিছিয়ে তারা জাতীয়তাবাদের ন্যারেটিভে ঢোকে সেটা আপনাদের জন্য ভালো, মানে সুবিধার না অসুবিধা? তন্ময়বাবু। প্রথম কথা হচ্ছে 1 মিনিটে কিন্তু বিজেপি কোনোদিন উন্নয়নের ন্যারেটিভে ছিলই না। বিজেপির রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা ধর্মকে হাতিয়ার করে সংসদীয় রাজনীতিতে ফায়দা তুলতে চায়, এটাই হচ্ছে বিজেপির রাজনীতি। তার উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস উন্নয়নের রাজনীতি করছে এবং তৃণমূল কংগ্রেস আপনারা যদি 2011 সাল থেকে যতগুলো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে যদি আমাদের নির্বাচনী প্রচার দেখেন বা আমরা যে কাজগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, পুরোটাই উন্নয়নের ভিত্তিতে। সুতরাং বিজেপি উন্নয়নের রাজনীতি থেকে সরে এসছে এইটা বলা ঠিক নয়। বিজেপি কখনোই উন্নয়নের রাজনীতিতে ছিল না, যে কারণে বাংলার মানুষ তাদেরকে ত্যাগ করছে। দ্বিতীয় কথা হচ্ছে জাতীয়তাবাদী রাজনীতি। জাতীয়তাবাদী রাজনীতি তো বিজেপির নিজস্ব সম্পত্তি নয় যে শুধু তারা করবেন। আজকে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জাতীয়তাবাদী। মাথায় রাখতে হবে এই বাংলা, যেখানে স্বাধীনতা সংগ্রামে সবথেকে বেশি মানুষ প্রাণ দিয়েছেন, সবথেকে বেশি মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসছে, যে বাংলা প্রগতিশীলতার জন্য সারা পৃথিবীর কাছে পরিচিত, সেই বাংলাতে তারা প্রগতিশীলতার বিরুদ্ধে রাজনীতি করছেন। সেই জন্যে বাংলার মানুষ একটার পর একটা নির্বাচনে তাদেরকে পর্যদস্ত করেছেন এবং আগামী 26-এর নির্বাচনে এই দলটা রেলিভেন্স হারাবে বাংলার মানুষের কাছে। সুতরাং জাতীয়তাবাদী রাজনীতি তারা করছেন না, তারা করার বা নাটক করার চেষ্টা করছেন, ভান করছেন। আসলে তারা রাজনীতিটা জাতীয়তাবাদী করছেন না, তারা শুধুমাত্র একটা রাজনীতি বোঝেন, সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি। 1 মিনিট অতিক্রান্ত হয়েছে তন্ময়বাবু, পরে নিশ্চিতভাবে আরও বড় পরিসরে বিতর্ক করার সুযোগ থাকছে। আমি শুরুতে সবাইকে 1 মিনিট করে দিই। আলী ইমরান রামস, ভিক্টর বলে যিনি সমধিক পরিচিত নিজের দলের কর্মী সমর্থকের মহলে, আলী ইমরান রামস বা ভিক্টর, আপনার সময় শুরু হচ্ছে 1 মিনিট। আমি বিশেষ করে এটাই বলবো কি যেটা জাতীয়তাবাদীর নাম করে যেভাবে আমাদের দেশের মধ্যে বিদ্বেষ ছড়াওয়ার কাজ বিজেপি করে এসছে এবং হিন্দু মুসলমানের বিভাজনের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবাংলাটাকেও যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে বিজেপি কাজ করছে, তার উদাহরণ আমরা বারে বারে দেখতে পেয়েছি কি যেভাবে শুভেন্দু অধিকারী মহাশয় উনি বিরোধী দল নেতা হিসাবে
ওনার যে ভূমিকা সরকারের ভুল ত্রুটিকে নিয়ে উন্নয়নমূলক কথাগুলোকে তুলে ধরা, সেই কাজ না করে দেশের মধ্যে কিভাবে অশান্তি ছড়ানো যায় সেটাকে পশ্চিমবাংলার মানুষের মধ্যে আজকে বিদ্বেষের রাজনীতি ছড়াচ্ছেন। তার উদাহরণ আমরা দেখলাম কি কীভাবে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন আমরা যদি সরকারে আসি তাহলে ওদের স্পেসিফিক্যালি বলেছেন ওদের বিধায়কদেরকে চ্যাংতলা করে বাইরে ছুড়ব। এই মন্তব্য করার পরও মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এফআইআর করতে পারলেন না। এই মন্তব্য করার পরও আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমি পশ্চিমবাংলায় সর্বপ্রথম আমার বিধানসভায় যে ছিল যেখানে চাকুলিয়া, সেই থানাতে আমি এফআইআর করেছি। তারপরে মুখ রক্ষা করার জন্য তৃণমূলের পক্ষ থেকেও দেখলাম কয়েকটা জায়গায় এফআইআর হলো। তো এই যে ঘটনা, যে বিজেপি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি করছে, তার সঙ্গে পরস্পরভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত আছেন। আরএসএসের এজেন্ট হিসাবে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এখানে সাম্প্রদায়িক রাজনীতিকে আরও উস্কানি দিচ্ছেন এবং মানুষের মধ্যে বিভাজনের ব্যবধানটা আরও বাড়িয়ে দিচ্ছেন, এটাই আমি মনে করি। সময়ও শেষ হয়েছে এবং মোটামুটি 1 মিনিটের মধ্যেই বললেন ভিক্টর বা আলী ইমরান নামস। আমার সঙ্গে শঙ্কুদেব পণ্ডাও যোগ দিলেন বিজেপির তরফ থেকে, বিজেপি মুখপাত্র। একটু দেরি হলো শঙ্কুদেবের আসতে। শঙ্কুদেব, আজকে উত্তরবঙ্গ আলোচনার বিষয়, সব দিক থেকে কি উত্তরবঙ্গে পৌঁছতে আপনাদের পথে একটু দেরি হয়ে যাচ্ছে? না, আমরাই তো উত্তরবঙ্গে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি। এখন উত্তরবঙ্গ যে যেতে হবে এটা এতদিন পরে মুখ্যমন্ত্রীর মনে পড়েছে বলেই এই সমস্যা। কারণ আমি খুব স্পেসিফিক্যালি বলছি যে আজকে শুভেন্দু অধিকারী রাস্তায় নেমেছেন, বিরোধী দলনেতা তার সাথে যত লোক রয়েছেন, মানুষের সাথে তো মুখ্যমন্ত্রী নেই। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট তার কিছু আইডেন্টিফাইড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন যাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড বক্তব্য রাখিয়েছেন। আমরা দেখলাম যে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দিয়ে এটা বলাতে হলো যে আমরা যা কমিট করি তার থেকে বেশি টাকা ইনভেস্ট করি। এটা কিন্তু আপনি কোনো সন্দেহ করবেন না যে আমরা কম ইনভেস্ট করি বা মুখে এখানে বলে দিয়ে যাই করি না। ফলে কোন জায়গায় পরিস্থিতি উনি নিয়ে গেছেন ভাবুন। আসলে উত্তরবঙ্গের কথা ওনার মাঝে মধ্যে মনে পড়ে যখন একটুখানি ঘোরার ইচ্ছা হয়, ঘুরে বেড়াতে ইচ্ছে হয়, মন ভালো করতে হয়, তখন উনি উত্তরবঙ্গে যান। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এই সরকার আদৌ কিছু করছে বলে আমার মনে হয় না, এবং করছেন না বলেই বারে বারে উত্তরবঙ্গ আলাদা হয়ে যেতে চায়। বারে বারে তারা যে এই বিভাজনের কথা বলেন এই কারণেই বলেন। এই যে আজকে দেখুন কিছুদিন আগে আমি একজনের নাম না বলেই পাচ্ছি না, ধরুন জন বার্লাকে নিয়ে বড় করে প্রেস কনফারেন্স করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আপনি ভেবে দেখুন না, আমার বক্তব্য আপনার কাছে, আমি তৃণমূল কংগ্রেসের কাছে জানতে চাই যে তারা উত্তরবঙ্গের চা শিল্প যে আছে সেটা নিয়ে তারা তাদের ক্ষেত্রে কি ভেবেছেন। কেন্দ্র না হলে কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ, তারা কি কাজের কাজ করেছেন আপনি জানেন? উত্তরবঙ্গে মানে বিঘার পর বিঘা জমি, পরিবেশের একাধিক জমি সমস্ত প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে দিচ্ছে, ওখানে রিয়েল এস্টেট করে বেচে দিচ্ছে। সব বুঝলাম শঙ্কুদেব, 1 মিনিট সময় শেষ হয়েছে। আমি শুধু এটা বুঝলাম না, আপনি এখানে এসে আমার এই বিতর্কে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে এতগুলো কথা বললেন, কিন্তু ঠিক আজকে যেদিন মুখ্যমন্ত্রী স্বয়ং উত্তরবঙ্গে রয়েছেন সেদিনকে আপনারা উন্নয়নের জন্য একটা পাল্টা কর্মসূচি নিলেন না কেন? আমি ঠিক এটা বুঝতে পারলাম না। এটা নিয়ে আমার আজকের তর্ক, আপনারা কোথাও আপনাদের ন্যারেটিভ চেঞ্জ করেছেন। আসবো না না, এটা আরে এক লাইনে 40 মিনিটে শেষ হয়ে যায়। এক লাইন, আপনি এত সিরিয়াস একটা প্রতিভা না, আপনি এত সিরিয়াস টপিক বলেছেন বলেই অনির্বাণ দা একটাই লাইন শুধু বলবো, কারণ তিরঙ্গা যাত্রা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বার্তা যে এই সরকার চিকেন নেকের মতো ইম্পর্টেন্ট এরিয়াকে অ্যাড্রেস করে না। বাংলাদেশ এবং অনুপ্রবেশকারীদের জন্য এতই এরা উৎসাহী যে আজকে অপারেশন সিঙ্গুরের বিরুদ্ধে ইউসুফ পাঠানকে এবার পাঠালো না, তাহলে আমাকে বলতে পাঠালো না। এরা সরাসরি হচ্ছে এই সমস্ত সমর্থন করে। শঙ্কুদেব এদের জন্য সর্বনাশ হয়ে যাবে এই সরকার। শঙ্কুদেব ইউসুফ পাঠানের কথা যখন এসেছে এই এক লাইন বলে বললাম। আচ্ছা বেশ, এক লাইনে যখন বলেছেন আমি উত্তর নেব। তন্ময়বাবু উত্তর সংক্ষেপে, তারপর আমি ঝন্টুবাবুর কাছে যাবো। তন্ময়বাবু, না, প্রথম কথা হচ্ছে শঙ্কু যেটা বললেন সেটা হচ্ছে যে এই ত্রিরঙ্গা যাত্রা না কি করছেন, তো একইভাবে দেখুন ওনারা রাজনৈতিক রং দিয়ে করছেন। আমরা গত দুদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্লক এবং অঞ্চলে আমরা সেনাবাহিনীকে, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক বক্তব্য ছাড়া মিছিল করেছি জাতীয় পতাকা হাতে। দ্বিতীয় কথা, আজকে যারা জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে এত কথা বলছেন, আজকে যারা জাতীয়তাবাদী রাজনীতি নিয়ে এত কথা বলছেন, তারা
কর্নেল সুফিয়া কুরেশিকে পাকিস্তানের বোন বলেছেন এবং সুপ্রিম কোর্ট অবধি আজকে জাজমেন্ট দিয়েছে যে কোনো ক্ষমা যোগ্য নয়, তাকে এসআই জাতীয়তাবাদের কথা বলবেন না, তারা ঘুরিয়ে সেই ধর্মের কথাই বলবেন, তারা বিভাজনের কথা বলবেন, তারা দেশ বোঝেন না। আমি তন্ময়বাবু শঙ্কু, যদি তন্ময়বাবু শঙ্কুর কথা উত্তর দিই, শঙ্কুদেবকে আমি আরেকবার মনে করিয়ে দেবো, আমার আজকের বিষয় কিন্তু উত্তরবঙ্গে আপনাদের ন্যারেটিভ চেঞ্জ হয়েছে কি হয় না, যদি হয়ে থাকে তার কারণটা কি, আমি সেই কথাতে ফিরে আসি। নিশ্চিতভাবে সোফিয়া কুরেশির ক্ষেত্রে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শব্দ, বাছা বাছা শব্দ ব্যবহার করেছেন প্রথমে বিজেপির এক মন্ত্রী মধ্যপ্রদেশে, তারপর সেখানকার উপমন্ত্রী, মানে সেটা তাতে লজ্জার কোনো শেষ নেই। ভারতবাসী হিসেবে লজ্জায় মাথা হেঁটো। এবং সব থেকে ভয়ঙ্কর শঙ্কুদেব যে আপনারা একজন কলেজ প্রফেসর বা আমরা স্পষ্টভাবে এই জিনিসকে কোনো সমর্থন করছি না, যিনি করেছেন সেই কারণে একজন প্রফেসরের বিরুদ্ধে আপনাদের দল, পৃথিবীর সেই কারণে একজন প্রফেসরের বিরুদ্ধে আপনাদের দল ব্যবস্থা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু পৃথিবীর একজন প্রফেসরের বিরুদ্ধে এদের এমপি পাঠালো না। না শঙ্কুদেব, একজন প্রফেসরের বিরুদ্ধে শঙ্কুদেব একজন প্রফেসরের বিরুদ্ধে আপনাদের দল মামলা করতে পারে, কিন্তু দুজন মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে দিয়েছে, কিন্তু পাঠানোর জন্য রাজনীতি করছে, এটা হওয়া উচিত দলের প্রধানকে। তন্ময়বাবু শঙ্কুদেব, কারণ তারা রাজনীতি করতে শঙ্কুদেব প্লিজ, আমি ঝন্টু বড়াইকের কাছে আসবো। অধ্যাপক ঝন্টু বড়াইক, উত্তরবঙ্গে উন্নয়ন নিয়ে রাজনীতি করাটা এতটাই কি অলাভজনক, অথবা আমি বলতে বাধ্য হচ্ছি শব্দটা, অথবা উত্তরবঙ্গবাসী আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য তাদের উন্নয়ন এতটা অলাভজনক যে এটা ন্যারেটিভে থাকে না অথবা সরে যেতে পারে? অন্তত তৃণমূল কংগ্রেস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোজাসুজি দেখলে অধ্যাপক ঝন্টু বড়াইক তারা কিন্তু সরেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বিজনেস সামিটে গিয়েছেন নর্থ বেঙ্গল, এবং সেখানে গিয়ে সেখানকার উন্নয়নের জন্য তাদের আরও বেশি চেষ্টা বাড়ানোর কথা প্রতিশ্রুতি হিসেবে বলে এসছেন, কিছু ব্যবস্থার কথা বলেছেন। কিন্তু বিজেপি কেন হঠাৎ উন্নয়ন থেকে জাতীয়তাবাদ? ঝন্টু বড়াইক, আপনি বুঝতে পারছেন, আপনি উত্তরবঙ্গের মানুষ। না, উত্তরবঙ্গের দীর্ঘ বঞ্চনার প্রেক্ষাপটেই তো মমতা ব্যানার্জির একাধিক প্রতিশ্রুতির ফলস্বরূপ 11 সালে কিন্তু বিপুল অর্থে দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছিল। খেয়াল করবে, উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্য ঝেড়ে গিয়েছিলেন রুদ্রবাবুর কাছে, অচেনা একজন মুখের কাছে। তৃণমূল নেত্রীর উপরে ভরসা রেখেছিল উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চিত মানুষগুলো। কিন্তু তৃণমূল নেত্রীও কিন্তু রাজনীতিটা যে ছন্দে তার বিগত সরকার করেছিল, একই সরকার ছন্দে করেছিল বলেই দেখবে তুমি যে অচিরেই বিজেপিকে কিন্তু ভরসার জায়গায় দিয়েছিল, এবং 56টি বিধানসভার মধ্যে 41টি বিধানসভা জিতেছিল বিজেপি। এখানে তাদের সংগঠন খুব জোরদার ছিল, আমি বলবো না, একটা পার্টি অফিসও ছিল না, এমন জায়গায় বিজেপি জিতেছিল। কারণ বঞ্চনা মানুষকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিলে এই ধরনের একটা জাতীয়তাবাদী উন্মেষ তৈরি হয়। কিন্তু বিজেপি বঞ্চনাকেই তো হাতিয়ার করেছিল বিজেপি, একদম, এবং করেছিল, কিন্তু তার মান রাখতে পারেনি বলেই দেখো কেন, কিভাবে একটু বলুন। তার কারণ তুমি যেসব প্রতিশ্রুতিগুলো আমি তোমাকে ধীরে ধীরে বলছি, যে চা বাগানগুলোকে ক্রোক করার কথা খুদ প্রধানমন্ত্রী বলেছিল, যেই অংশগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চল করবে বলেছিল, কেন্দ্রীয় এইমস আনবে, এইমস ঠিক আছে তৃণমূলের জেদের জন্য উঠে চলে গেছে, কিন্তু তার বিকল্প হিসেবে যার যা প্রতিশ্রুতি দেওয়া, ইভেন নারায়ণী সেনা সেন্ট্রালে কোচবিহারে তারা ক্ষমতা করবে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল, কার্যত একটাও বিজেপি রাখতে পারেনি বলে কিন্তু আজকে মুখ ফেরাচ্ছে ওখানকার আমাকে। ইভেন 151টা আদিবাসী ভাষা পৃথিবীর ইতিহাসে একমাত্র জেলা আলিপুরদুয়ার, সেটার একটা বড় অংশকে সেন্ট্রালের ইয়েতে আনবে আর্টিকেলে, বিজেপি প্রতিশ্রুতি দেওয়ার পরে আনেনি, বরং মমতা ব্যানার্জি তার ক্ষুদ্র সীমিত আজকে মুখ ফিরিয়েছে। তার মানে অধ্যাপক ঝন্টু বড়াইক, তার মানে উন্নয়নের জায়গা থেকে বা পাল্টা উন্নয়নের যে নতুন প্রতিশ্রুতি বা কর্মসূচি বিজেপির ঘোষণা ছিল সেটা ফুলফিল হয়নি বলেই কি বিজেপি জাতীয়তাবাদের রাস্তা হাঁটছে? ইয়েস, ওটাই সহজ রাস্তা। উন্নয়নের কাউন্টার উগ্র জাতীয়তাবাদে দিতে হবে, কারণ ওখানে কিন্তু বহু জাতীয় এটা সহজ রাস্তা, এবং এই সহজ রাস্তায় বিজেপি হাঁটছে, কারণ উন্নয়নের হ্যামলিনের বাসি তারা কোনোদিন ওখানে বাজায়নি, সহজ রাস্তায় হাঁটছেন শঙ্কুদেব পান্ডে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উন্নয়নের কাজ করতে হলে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। রাজ্য সরকারের কন্টিনিউয়াসলি অসহযোগিতা করলে উন্নয়ন করা যায় না। প্রতিশ্রুতি দিতে হয়, চেষ্টা করতে হয়, আমরা তো আপনার চেষ্টা করছি, কিন্তু অনির্বাণ আপনাকে মনে রাখতে হবে উত্তরবঙ্গের সব থেকে বড় বিপদ এখন হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন তৈরি হয়ে যাচ্ছে, নেপালের সাথে ওখানে যোগাযোগ তৈরি হয়ে যাচ্ছে, চিকেন নেক আলাদা হয়ে যাবে বলছে, অ্যাডমিনিস্ট্রেশন বলে ওখানে কিছু নেই। আরে আমার কথা ছেড়ে দিন, তৃণমূলের নেতা বাবলাদা তাকে গুলি করে দিল ড্যাং ড্যাং করে,
আজকে তার মিসেসকে তারা প্রেসিডেন্ট করেছে, বলুন আমি মিথ্যা বলছি? অনেকগুলো নিজের দলের নেতাকে আচ্ছা এক এক করে অনেকগুলো ওটা মাল্লা ফাল্লা সব চলে যাচ্ছে হচ্ছে সঙ্গীদের হাতে। আচ্ছা বেশ, যে কোনো কারণে হোক এই মুহূর্তে, যে কোনো কারণেই হোক এই মুহূর্তে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বেশি কথা বলতে চাইছেন না বিজেপি, এটা বুঝতে পারছি। তন্ময় বাবু, প্রথম কথা হচ্ছে উন্নয়ন নিয়ে তাদের বলার কিছু নেই। আমি যেটা বললাম যে তারা তো উন্নয়নের রাজনীতি করেন না। আমি ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ আছে। তার মধ্যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে ওখানে আলাদা করে সেক্রেটারিয়েটের দাবি ছিল, আমরা উত্তরকন্যা করেছি। ওখানে 4টে বিশ্ববিদ্যালয় হয়েছে, 4টে বিশ্ববিদ্যালয় হয়েছে, 200 রাজবংশী স্কুল হয়েছে এবং আগামী দিনে আমি শেষ করি চা সুন্দরী আবাসন প্রকল্পে 4022টা পরিবারকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মধ্যে অর্ধেক হয়ে গেছে অলরেডি। আমরা অর্ধেক করে দিয়েছি। 1171 আমার কাছে তথ্য আছে, 1171টা বাড়ি হয়ে গেছে, বাকি 2851টা এখনো অবধি নির্মাণ কার্য চলছে। তন্ময়বাবু, আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন। উত্তরবঙ্গের আলাদা করে মানে উত্তরবঙ্গ বলে কিছু আছে, এটাই অস্বীকার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রার সময়, আপনার মনে পড়ে? ঠিকই তো বলেছেন। আজকে যখন বলছেন তো ঠিকই বলেছেন। বেশ, কারণ আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোটাকেই পশ্চিমবঙ্গ হিসাবে দেখি। তাহলে তন্ময়বাবু অংশ, তন্ময়বাবু তাহলে বাংলার অংশ। তন্ময়বাবু এক মিনিট ভিতরে আমি আসছি। তন্ময়বাবু, তাহলে আজকে মুখ্যমন্ত্রী সভা মঞ্চে বড় বড় করে কেন নর্থ বেঙ্গল বিজনেস সামিট লেখা ছিল? নর্থ বেঙ্গল এখনো আইডেন্টিটিটা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা হচ্ছে যে যারা নর্থ বেঙ্গলকে আলাদা, বিজেপি আলাদা আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি পুরোটাই বাংলার অংশ, আমরা বাংলাকে ভাগ করতে দেব না, এটা বলছি। এইটা হচ্ছে পার্থক্য। সেই প্রেক্ষিতে বলেছে একটা কথা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে। আমি বলি উত্তরবঙ্গের উন্নয়নকে নিয়ে যে এখন আলোচনাটা হচ্ছে, কি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফরে উনি যে আজকে বিজনেস মিট করে যে বড় বড় প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আমি পরিষ্কার বলতে চাই কি মাননীয় মুখ্যমন্ত্রী একসময় সরকারে আসার পরে বলেছিলেন উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবেন, কিন্তু আজ অবধি সেই সুইজারল্যান্ডের অপেক্ষায় মানুষ বসে আছে। সেই সুইজারল্যান্ড হলো না। সেখানে উত্তরবঙ্গে চা শিল্প থেকে নিয়ে যেগুলো শিল্প উত্তরবঙ্গে করা সম্ভব, বাম আমলে যেগুলো হয়নি সেই কথাগুলোই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কি যেগুলো বামফ্রন্ট করেনি বা করতে চায়নি সেগুলো আমি আসলে করব। সেখানে চা শিল্পর কথা বলেছিলেন, সেখানে কি বলে লেদার ইন্ডাস্ট্রি করবেন বলেছিলেন, সেখানে এগ্রিকালচার ইন্ডাস্ট্রি করা হবে, সেখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি করা হবে, সেখানে সেলফ হেল্প গ্রুপদের জন্য ট্রেনিং সেন্টার করা হবে। এইসব অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। এক মিনিট আমাকে বলতে তন্ময়বাবু, আপনি বলেছেন আমি বলছি, এইগুলো অনেকগুলো। তার মধ্যে আমি আপনাকে আঙুল দেখিয়ে বলতে পারি কি আমাদের শিলিগুড়ির মধ্যে বিধাননগর যদি যান আপনি দেখবেন ওখানে আনারসের এত বড় চাষ হয়। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী যে আমাদের উত্তর দিনাজপুর থেকে গোলাম রব্বানি একসময় ফুড প্রসেসিং মিনিস্টার ছিলেন, কিন্তু সেখানে থাকার সত্ত্বেও কিছু করতে পারলেন না। একটা ওখানে ফুড প্রসেসিং মিনিস্ট্রি ওখানে কোনো কাজ করেনি। আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে গোয়ালপুকুর, যেখানে মাননীয় মন্ত্রী নিজে আছেন, ক্যাবিনেট মিনিস্টার গোলাম রব্বানি, সেখানে হলুদ চাষ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সব থেকে বেশি হলুদ চাষ যদি কোথায় হয় সেটা হচ্ছে গোয়ালপুকুরে। সেখানে হলুদের একটা ইউনিট তৈরি করা হয়েছিল, প্রসেসিং ইউনিট। তখন আমাদের মাননীয় ডিএম ছিলেন ওখানে আয়শা রানী, উনি একটা পাঞ্জিপাড়াতে তৈরি করেছেন। এই তৃণমূলের তোলাবাজির জন্য সেই ফুড প্রসেসিং ইউনিটটা ওখান থেকে আমি উত্তরবঙ্গের সেই তন্ময়বাবু বলছেন কুচবিহারে, আমি আমাকে বলতে দিন, কুচবিহারে হলদিবাড়ি বলে একটা কুচবিহারে জায়গা আছে, সেখানে টমেটো চাষ সব থেকে বেশি ভারতের মধ্যে হয়। ভারতের বিখ্যাত টমেটো কোথায়? হলদিবাড়িতে। সেখানে যেহেতু কি মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ তৈরি করতে পারেনি সরকার, হাজার কুইন্টাল টন টমেটোর রাস্তার উপরে ছুড়ে দিতে হয় চাষিদেরকে, তারা তাদের ফসলের দাম পায় না। তার পাশাপাশি আমি বলবো শঙ্কুদেব পান্ডা যে কথাটা বলছেন, আমি শঙ্কুকে তোমাকে বলতে চাই ভাই, তুমি একটু শোনো। তুমি যে উন্নয়নের কথা বলছো,
তোমাদের যদি বলো সব উন্নয়ন করেছো, তুমি আজকে আমাকে উত্তর দাও কি 15 লাখ টাকা কোথায় গেল, 2 কোটি চাকরি কোথায় গেল? 15 লাখ টাকা খালি তুমি পেলে হবে না। তুমি হয়তো তোমার দলের কাছে সিরিয়াস নেবেন না, কিন্তু ভারতবর্ষের ওগুলো সিরিয়াস নেবেন না, ওগুলো জুমলা ছিল, ওগুলো জুমলা। সময় সীমিত, আমাকে একটা বিরতিতে যেতেই হবে, একটা বিরতিতে যেতেই হবে, কিন্তু ভিক্টর একটা বিরতিতে যেতেই হবে। আলী ইমরান রামস অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যের শাসক আর কেন্দ্রের শাসকের দিকে। অবশ্যই ভিক্টরদের এটা এই মুহূর্তে একটা সব থেকে বড় সুবিধার জায়গা, তারা না কেন্দ্র না রাজ্য, কোথাও ক্ষমতা নেই। কিন্তু এই সুবিধার বাইরেও আমি একটা মস্ত বড় অসুবিধার কথা আমি আবার অবশ্যই আমি একটা মস্ত বড় অসুবিধার কথাও আনবো সামনে। উত্তরবঙ্গে এক সময় জাতীয়তাবাদী শক্তি বলতে লোকে কংগ্রেসকে বুঝতো, তখন বামফ্রন্ট ক্ষমতায়, তারপরে তার আগেও কংগ্রেস ক্ষমতায়, পরে বামফ্রন্ট ক্ষমতায়, তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো। কেন উত্তরবঙ্গে হঠাৎ জাতীয়তাবাদী শক্তি বলে মানুষ বিজেপিকেই বুঝতে চাইবে না, আর বিজেপি সেই হাতিয়ারটাকেই একমাত্র ভোটে জেতার হাতিয়ার বানাতে চাইছে? কারণটা কি? কোথাও কি কিছু মিস হয়ে গেল মাঝখানে? আমি যে কথা বলছিলাম তন্ময়বাবু কিছুক্ষণ আগে আপনাকে, আমি একটু স্মরণ করিয়ে দিই। আমি শঙ্কুদেব পান্ডাকেও কিছু স্মরণ করাবো, তার আগে আপনাকে স্মরণ করাই। উত্তরবঙ্গ বলে সত্যি কি পশ্চিমবঙ্গে কিছু আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অস্বীকার করেছিলেন, অস্তিত্বটাই অস্বীকার করেছিলেন, যেটা এখন তন্ময়বাবু বলছেন একটা আলাদা অস্তিত্ব আছে বই। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শুনি। এই যে কথায় কথায় বলে উত্তরবঙ্গ, কিসের উত্তরবঙ্গ? দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলে বাংলায় কিচ্ছু নেই, একটাই বঙ্গ, সেই বঙ্গের নাম পশ্চিমবঙ্গ। আমার একটাই প্রশ্ন তন্ময়, বিজিবিএস হয়ে গেছে কিছুদিন আগে, ওটা কি দক্ষিণবঙ্গের বিজিবিএস ছিল, উত্তরবঙ্গের বিজিবিএস ছিল, না পশ্চিমবঙ্গের বিজিবিএস ছিল? না হলে আজকে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাণিজ্য সম্মেলনটায় বসে আছেন সেটার নাম কেন নর্থ বেঙ্গল বিজনেস সামিট লেখা আছে? না, এটা পুরোটাই লজিস্টিক্যাল কারণে। আমি আপনাকে যেটা প্রথমেও বললাম যে অভিষেক যেটা বলেছেন সেটার সঙ্গে তো কোথাও কন্ট্রাডিকশন নেই। অভিষেক বলেছেন গোটা বাংলাকে, আমরা গোটা বাংলায় যারা আছেন তাদেরকে আমরা বাংলা হিসাবেই দেখি, সুতরাং তাদের মধ্যে কোনো ডিভিশন নেই। কেউ ভাবছে যে উত্তরবঙ্গ মানে তারা কম গুরুত্বপূর্ণ, সেটা নয়। এই প্রেক্ষিতে বলেছেন আমি শেষ করি, আমি জাস্ট 30 সেকেন্ড। তন্ময়বাবু কেন স্বীকার করেন না যে সত্যি সত্যি উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনারা পিছিয়েছেন? বিজেপি তো এমনি আসনগুলো নিয়ে যায়নি, কোথাও তো ভুল ছিল আপনাদের। আমরা যে দেখুন কিভাবে এগোচ্ছে, দেখুন উত্তরবঙ্গে বিজেপির যে অবস্থা ছিল সেখান থেকে আমরা কি কি ছিনিয়ে নিতে পেরেছি সেটা তথ্য তো আপনাদের কাছে আছে। কেন্দ্রমন্ত্রী হেরে গেছেন, জন বাংলা ফিরে আসছেন, মাদারিহাট জিতছি, পুরী জিতছি, অর্থাৎ উত্তরবঙ্গে তাদের যে একটা কি বলবো একটা কনসলিডেশন ছিল। আপনার সামনে এলো 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী উত্তরবঙ্গের বিধানসভা আসনগুলোতে কে কতটাতে এগিয়ে রয়েছে, এই হিসেবটা রয়েছে। এর সঙ্গে কম্পেয়ার করুন। হ্যাঁ, অবশ্যই বিজেপি হারিয়েছে, কিন্তু এবং তার সাথে আরো একটা আসন হারিয়েছে নির্বাচনের জন্য। সেটাই তো ব্যাখ্যা যে ওরা জাতীয়তাবাদী না, আমরা উন্নয়নের রাজনীতি করছি, যেটা বলছিলেন ভিক্টর। আমি জাস্ট একটু এইটা না বললেই হবে না, তথ্যটা দিতে হবে। সেটা হচ্ছে ফুড প্রসেসিং ইউনিট হয়েছে মালদাতে, এবং আর একটা কোচবিহার নিয়ে যেটা বড় একটা বিষয়, যেটা সবসময় মিডিয়াতে আসে না, সেলফ হেল্প গ্রুপ দিয়ে ডিম যে এগ প্রোডাকশন আমাদের যা টোটাল রিকোয়ারমেন্ট তার অনেকটাই বাইরের রাজ্য থেকে আমাদেরকে কিনতে হতো, সেখানে দাঁড়িয়ে আমরা 70% রিডিউস করেছি, যেটা আমরা নিজেরা কিনতে পারছি। তথ্য আছে, সব থেকে এগিয়ে আছে সেলফ হেল্প। এটা আমাদের শাসন ব্যবস্থাতে হয়েছে, আমাদের শাসন এটাই উন্নয়ন। বেশ, এটাই উন্নয়ন। ভিক্টর, আমি আসবো আপনার কাছে, আমি সময় দেবো পরে। তার আগে শঙ্কুদেব পান্ডা, আপনার জন্য আমার মনে হয় আমার এই বাইকটা একবার শোনানো উচিত। আপনাদেরই দলের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, আমি এর আগে আমার কাছে সিরিজ অফ বাইটস আছে শঙ্কুদেব, আমি সময় নষ্ট করছি না। আপনারা জানেন কারা কারা উত্তরবঙ্গে কোন কোন বিধায়ক আপনাদের বিভিন্ন সময়ান্তরে উত্তরবঙ্গের বিভাজন চেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। বিষ্ণুপ্রসাদ শর্মার এই বাইকটা আপনাকে শোনাই, রাজ্য বিধানসভা লবিতে দাঁড়িয়ে দেওয়া গত বছরে। বিষ্ণুপ্রসাদ শর্মা। আর পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব, আর এইখানে আমাদেরকে এই ভয়েসটা রেজ করতে দিচ্ছে না। এই বিজেপির ডবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে। শঙ্কুদেব, তার মানে একটা নয়, ব্যথা আপনাদের অনেকগুলো।
অনেকগুলো ব্যথা, মানে অনুন্নয়ন একটা অবশ্যই ব্যথা, অনুন্নয়নের রাজনীতির কথা বলে নিজেরা বিশেষ কিছু করতে পারেননি। তারপরে বারবার বিষ্ণুপ্রসাদ শর্মা বলছেন দিল্লি থেকে নেতারা বলেন উত্তরবঙ্গ আলাদা করে দেবো, আর এখানে এসে সেই দাবিটার পাশে দাঁড়াতে চান না, বিধানসভায় বলতেও দেন না, কারণ এটাও একটা ব্যথা। মানে আপনারা বাধ্য হয়ে কি জাতীয়তাবাদী লাইনে হাঁটছে? দেখুন, দলের নির্দিষ্ট নীতি হচ্ছে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এই ধরনের বিভাজন হোক, এটা আমরা চাই না। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কোথাকার নীতি, মানে কোন দ্রাঘিমাংশ? শুনুন না প্লিজ। এটা বিষ্ণুপ্রসাদ শর্মা যেটা বলছেন যাতে এটা এই নীতিটা দ্রাঘিমাংশ অনুযায়ী বদলায়। কলকাতার দ্রাঘিমাংশ এক, দিল্লির দ্রাঘিমাংশ এক। আমি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে বলছি, মানে এটা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির থেকেই এটা অফিসিয়াল কমিউনিকেশন। দিল্লি গেলে অন্য কিছু আছে? আমার কথা শুনুন, আমার দিল্লি থেকেও নির্দিষ্ট কোনো এই ধরনের কমিউনিকেশন প্রকাশ্যে আসেনি। থাকলে বিষ্ণুবাবু বলছেন কেন, আপনাকে বুঝতে হবে। শুধু বিষ্ণুবাবু বলছেন, শঙ্করদার মতো লিডার যারা পোস্ট হোল্ডার তারাও বলছেন, প্রত্যেকে মিলে বলছেন, আনন্দ বর্মন বলছেন, সবাই বলছেন। আরে আজকে এই যে ভিক্টরদা বসে আছে, রাজু বস্তা বলেছেন অনেকবার, বাড়ি হচ্ছে উত্তরবঙ্গ, ও বলবে কেন বলবে? 34 বছরে উত্তরবঙ্গে, আচ্ছা আপনারা চান নি এক সেকেন্ড, ভিক্টর দ্বারা যেমন 29 বছর কাজ করে উন্নয়ন করতে পারেননি, 13 বছরে তাই জন্য তো উন্নয়ন চাইছেন আপনারা করে দিলে লোক আপনারা প্রত্যাখ্যান করতে পারেন। 11 পর থেকে আজ করতে পারেন, উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলেই তো এই বিচ্ছিন্নতাবাদী উত্তরবঙ্গ ভাগ হবে কি না, জাতীয়তাবাদীর নাম করে আজকে যেভাবে হোক বিজেপির কাছে কোনো অস্ত্র নাই, এখন ওর ধর্মীয় মেরুকরণের রাজনীতি মানুষ বুঝতে পেরেছে। তার জন্য বিভাজন করে হিন্দু মুসলমান আপনি বারবার চিকেন থেকে কথা বলছেন, তো আমি নির্দিষ্ট কারণে এই বাইটটা শোনানোর খুব একটা পক্ষপাতী ছিলাম না। তার কারণটা এখানে তন্ময় বাবু, ভিক্টর বাবু, শঙ্কুদেব, আমার ধারণা বুঝবেন না, ভিক্টর বাবু প্লিজ আমার বলতে দিন, চন্টু বড়াইকেও বুঝবেন, আপনারাও বুঝবেন, দেশের নিরাপত্তা এবং সুরক্ষার সঙ্গে জড়িত এমন কিছু বিষয় আছে যা নিয়ে খুব বেশি কথা প্রকাশ্যে পাবলিক ডোমেইনে না হওয়াই ভালো। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন, একটি বাক্য বলেছেন, আমিও তাই সেটা শুনিয়ে দিচ্ছি। শঙ্কুদেব পান্ডা এখনো পর্যন্ত যেটা বলতে চাইছেন তাদের চিকেন স্নেক নিয়ে একা বিজেপির চিন্তা আছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে সেটা শুনলে কি সেটা মনে হয়? শুনুন তো। Siliguri is also the chicken snake, so it is my duty to take care for them also. চিকেন স্নেক তো মুখ্যমন্ত্রী বক্তব্যে, আরে উনি না মানলে তো চিন্তায় আছে। এক সেকেন্ড, উনি ওনার চিন্তা না করা ছাড়া কোনো উপায় নেই। উনি যদি এটা না মানেন, উনি না শুনুন, উনি বলছিলেন চিন্তা করেন, করছেন না তো, করছেন না। যখন আমরা বলছি আজকে সুরক্ষিত নই হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যখন বলছি দেশের প্রশ্নে আমরা ধরা উচিত, এবার আমি নিজের দলের নেতাকে বলতে পারেন না, তারা দেশে এবার আমি ভিক্টরের কাছে রাজনীতি করছেন। এক মিনিট কিছু, আচ্ছা একটা বিক্রম একটা বাক্য বলুন। আমার শুধু একটাই বাক্যে বলার আছে, দেখুন চিকেন স্নেক তখনই বিপজ্জনক হয়ে যায় যখন ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকার তার উপযুক্ত দায়িত্ব পালন করে না, তখনই বিপজ্জনক। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে আপনার কাছে আমার একটা বক্তব্য, মুখ্যমন্ত্রীর এই যে পুরো বাইটটা শোনালেন, এই বাইটেই উনি যথোপযুক্ত উত্তর দিতে পারেননি কেন ডেলিগেশনে উনি ইউসুফ পাঠানকে না বলেছেন। উনি বলেছেন আমাকে জানানো হয়নি কেন, এটা কোনো যুক্তি না। ফলে অন্তর নিয়ে আজকে চলে সেই কারণে চিকেন স্নেক সুরক্ষিত নয়, এটা আজকের ইস্যু না, সেই কারণে আমি নিশ্চিতভাবে পরে আলোচনা করব। উত্তরবঙ্গ সফরকে নিয়ে আমি যেটা বলতে, শঙ্কুদেব কিছুক্ষণ আগে বলছে যে উত্তরবঙ্গে ওখানে সন্ত্রাসবাদীরা জন্ম নিচ্ছে। কে বলছে? তুমি বললে কিছুক্ষণ আগে। আর তারপরে তারপরে উত্তরবঙ্গের মানুষকে আপনি তারপরে শঙ্কুদেব পান্ডা বলছে জন্ম নিয়েছেন আপনি সন্ত্রাসবাদী, নেপাল থেকে ওখান থেকে লোক ঢুকে যাচ্ছে। আজকে তুমি বলছো নেপাল থেকে লোক ঢুকছে, বাংলাদেশ থেকে ঢুকছে, তা আমার প্রশ্ন হচ্ছে বিএসএফ টা কার আন্ডারে আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। বিএসএফ তোমাদের আন্ডারে, নেপাল থেকে লোক ঢুকছে, কেন দিচ্ছে না? 17টা চিঠি দিয়েছেন অরুণাচল প্রদেশে ছিল, চায়না ঢুকে যাচ্ছে, চায়না ভারতবর্ষের ভিতরে ঢুকে গেছে। আমি একটা জিনিস দেখাই, এক মিনিট আমি আমার পিসিআর এর সহকর্মীদের একটা ছবি রাখতে অনুরোধ করব।
এত কথা হয় বিভাজন নিয়ে, বিদেশি শক্তির খেলা নিয়ে, ইত্যাদি ইত্যাদি। অনন্ত মহারাজ পর্যায়ক্রমে যখন তৃণমূলের সঙ্গে ছিলেন তখন বিজেপির, যখন বিজেপির সঙ্গে গেছেন তখন তৃণমূলের, পর্যায়ক্রমে কিন্তু গালি খেয়েছেন। তিনি নাকি রাজ্য ভাঙতে চান। অনন্ত মহারাজের এই ছবি দুটি আপনাদের সামনে রইল, একটা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, আরেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অনন্ত মহারাজ এখনও দল পরিবর্তন করেননি। শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তার ছবি, তখন তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, এখনও তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। বিজেপির রাজ্যসভার সাংসদ থাকা অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এই ছবিটা। প্রশ্ন হচ্ছে, এটা যদি শুধুমাত্র রাজনৈতিক সৌজন্য তাহলে কিছু বলার নেই, কিন্তু যখন অভিযোগ ওঠে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি রাজ্য ভাঙতে চান, বিদেশি শক্তির খেলা আছে, উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে, তখনই পাশাপাশি দুটো ছবি রাখলে কিন্তু মনে হয় যে আমাদের চোখে নেতারা আসলে ধুলো দিতে চাইছেন। জন্টু বড়াই ঠিক বলছি কিনা? একদম। আমি বলছি মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন তো সেখানে এই যে বংশীবদন, গ্রেটার কোচবিহার আন্দোলন 2005-এ দুজন পুলিশকে মেরে ফেলা হলো, এই আন্দোলন তো তার প্রচন্ড মদত ছিল। এমনকি আমাদের দার্জিলিংয়ের বিধ্বংসী যে আন্দোলনটা করেছিল আমাদের গুরুং সাহেব নিজে ইচ্ছা প্রকাশ করেছিলেন বামফ্রন্টের সময় মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে দেখতে চায়। আজকে সেই বংশীবদন কোথায়? তৃণমূলে। অর্থাৎ যে তৃণমূল দলের স্ট্রাকচারে বলা আছে যে উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল, তার কারণ এখনো ওদের অফিশিয়াল প্রোগ্রাম অনুযায়ী কেউ যদি কোনো বেআইনি কোনো সরকারি আমলা বেআইনি কাজ করে তাকে নর্থ বেঙ্গলে পাঠানো হয় অনুন্নয়নের মাপকাঠি দেখে নিয়ে। অধ্যাপক ঝন্টু বড়াই, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। ঠিক, আপনি বলছেন এখনো পানিশমেন্ট পোস্টিং হলে উত্তরবঙ্গ আসে, মানে ওটা পানিশমেন্টের জায়গা, বুঝলাম। কিন্তু আমাকে একটা কথা বলুন, এই যে তৃণমূল কংগ্রেস গত বছর, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো আলাদা দল করেন না, একজন অনস্তিত্বের কথা বলছেন, আরেকজন নর্থ বেঙ্গল বিজনেস সামিট বলে বিজনেস সামিটটা করছে। মানে তৃণমূল কংগ্রেস কোথাও আবার নিজের পুরনো উন্নয়নের প্যারাডাইমে ফিরে এলো। বিজেপি সেখান থেকে সরতে সরতে সরাসরি জাতীয়তাবাদকেই সম্বল করছে। কারণটা কি? আমি মিসিং লিঙ্কটা বুঝতে চাইছি, একটু বুঝি না। তার কারণ হচ্ছে দীর্ঘ অনুন্নয়ন থেকে, আমি শঙ্কুর কথা সমর্থন করে বলছি, দীর্ঘ অনুন্নয়ন থেকে মিনি ইন্ডিয়া, যে বিভিন্ন জাত ধর্ম বেষ্টিত ওই অঞ্চলটায় মানুষগুলো কিন্তু একটা সেপারেশনের মানসিকতা তৈরি করে, সোশ্যাল সায়েন্সও সেটা স্বীকৃত। ফলে সেই তায়ে ঘা দিয়ে ইয়ে করছেন, রুটি শেখছেন। কারণ মমতা ব্যানার্জিও তাহলে অধ্যাপক ঝন্টু বড়াই কামতাপুর থেকে শুরু করে গোর্খাল্যান্ড পর্যন্ত যতগুলো আন্দোলন, আমি তন্ময় জাস্ট একটা সময় দেবেন, সবকটা আন্দোলনের পিছনে কিন্তু খুঁজতে গিয়ে দেখা গিয়েছে অনুন্নয়ন একটা বড় জিনিস। তাহলে অনুন্নয়নের প্রতিযোগিতাটা করলে, মানে উন্নয়নের প্রতিযোগিতা করলেই তো হবে না, তাহলে তো জাতীয়তাবাদ শক্তিশালী হবে না। হচ্ছে না কেন? অনির্বাণ এটা হচ্ছে না কেন? বিজেপি এটা সুযোগ হারিয়েছে, আর মমতা ব্যানার্জি হালামলে মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়েছে আস্তে আস্তে কিন্তু ওই মাটিতে সেটা হচ্ছে এইখানে আপনারা যদি জঙ্গলমহল দেখেন বা উত্তরবঙ্গের যে অংশের কথা বলছেন সেগুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় অশান্ত ছিল, সেই জায়গাটা শান্ত হয়েছে। গোর্খাল্যান্ডও শান্ত হয়েছে, যে জায়গাটা দার্জিলিং গোর্খাল্যান্ডের দাবি ছিল শান্ত হয়েছে। কারণ উন্নয়ন, কারণ হচ্ছে উন্নয়ন। যেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো ছিল, তৃণমূল কংগ্রেস এসে উন্নয়নের রাজনীতি করেছে বলে সেগুলো শান্ত হয়েছে। 26 বিধানসভা নির্বাচনের আগে আর মোটামুটি 1 বছর বাকি, আর ঠিক তখনই উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা কিন্তু একেবারে জমে উঠেছে। এটা শুধু সাধারণভাবে তরজা জমে ওঠা নয়, স্ট্র্যাটেজি নিয়ে একটা বড়সড় রকমের এদিক ওদিক হচ্ছে। সেই এদিক ওদিকটা সবটা হয়তো আমাদের চোখে ধরা পড়ছে না, সবটা হয়তো আমাদের সামনে আসছে না, কিন্তু নিশ্চিতভাবে তৃণমূল তার আগের অবস্থান থেকে সরছে, বিজেপিও সরছে। সরতে সরতে কে সিন্ধুকের কত তাড়াতাড়ি পৌঁছতে পারে, সিন্ধুকের কাছে পৌঁছতে পারে, যে সিন্ধুকে মানুষের ভোট রাখা থাকে, তালাটা খুলতে পারে, সেটার পরীক্ষা। আপনারা যেভাবে রায় জানিয়েছেন আজকের প্রশ্নে, আমি সেই রায়তে এবার নজর রাখবো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে প্রশ্ন ছিল, উত্তরবঙ্গের জমি ধরে রাখতে পারবে বিজেপি? হ্যাঁ বলছেন 85%, না বলছেন 15%। কিসের ভিত্তিতে বলছেন দর্শকরা আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে তারা যখন মনে করেছেন, ভোট করেছেন, তাদের মতটা আমি সামনে রাখলাম। কিন্তু যত সহজে এখানে 85 আর 15 ভাগ করা যাচ্ছে, এই বিতর্কে নিশ্চিতভাবে সেটা করা যায়নি। তার কারণ আমি যেটা বললাম, স্ট্র্যাটেজি পরিবর্তন করছে দুদলই। শেষমেশ মানুষের ভোটের সিন্ধুকের কাছে কত দ্রুত কে পৌঁছতে পারবে, তার জন্য অবশ্যই 26 পর্যন্ত অপেক্ষা। সঙ্গে থাকুন TV9 বাংলায়। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH